সকাল হতে না হতেই সকলের ব্যস্ত জীবনের শুরু। সূর্য ওঠার জন্যই তাদের যত অপেক্ষা। একবার উঠে গেলেই শুরু হয়ে যায় যান্ত্রিক জীবন। গাড়ির শব্দে ঘুমিয়ে থাকা দায় হয়ে যায়। কর্মক্ষেত্রে তারা আছে বলেই যে এমন, নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে লোকসমাগম। এরকম এক ব্যস্ত দিনে অলস বসে আছে রাফা। ঠিক অলস নয়, মাথায় হাজারো চিন্তার জটা নিয়ে বসে আছে। নিজের মনে করার ওপর তো সে কারো ক্যারেক্টার নির্ধারণ করতে পারে না। সুশীল কোনো প্রমাণ না পেলে সেও মানুষটিকে কিছু বলতে পারবে না। আর ভালোবাসা তো অপরাধ নয়। হয়তো তার মনে একজনের প্রতি ভালোবাসা ছিল, তা অতীত। সে এখন বর্তমান। অতীতের জন্য সে বর্তমানকে হেলা করতে পারে না। তার উচিত স্বামীর মনে নিজের জন্য জায়গা সৃষ্টি করা। সেখানে সে অভিমান নিয়ে বসে আছে। আগে তো এমন ছিল না। সে সব কিছু বিচক্ষণতার সহিত সমাধান করত। সেখানে এত আবেগী হলো কখন? প্রেমে পড়ে কি তার এত অধপতন? ভালোবাসা কি তাকে দুর্বল করে দিচ্ছে? আচ্ছা, ভালোবাসা সত্যিই কোনো প্রেমিক প্রেমিকাকে দুর্বল করে দেয়, নাকি সে আসল প্রেমটাই এখনো বুঝতে পারেনি? এমন অনেক রকম ভাবনায় নিজেকে জড়িয়ে নিচ্ছে রাফা। দিশা খুঁজে পাচ্ছে না। কিন্তু সেটা বিশ্বাস করে, একবার যে সম্পর্কে সে জড়িয়েছে তা ভাঙার নয়, না সে ভাঙতে দিবে। অলস ভঙ্গিমায় উঠে দাঁড়ালো সে। ফ্রেশ হওয়াটা জরুরি, ভার্সিটিতেও যেতে হবে। আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি যাবে। মারিয়ার সাথে কথা বলা জরুরি। হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে প্রত্যুষ। এক হাত তার কানে। ফোনে কথা বলছে সে। কথা বলা শেষ হতেই কান থেকে ফোন নামিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। আবার ফোনটা কানে তুলে নেয়। সে কোনো ঝামেলা রাখতে চায় না। সরাসরি কথা বলাটা জরুরি। ভার্সিটির পথে বেরিয়েছে রাফা। হলের গেট পেরোবে, হঠাৎ করেই ফোন বেজে ওঠে তার। ফোনের ওপর প্রত্যুষ নামটা দেখে দাঁড়িয়ে যায় সে। সব চিন্তা ভাবনা যেন নিমিষে হারিয়ে যায়। ফোনটা তুলে কানে ধরে। অপর পাশ থেকে প্রত্যুষ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিবিড় আবার ডিস্টার্ব করেছে তোমাকে? কপালে সূক্ষ্ম এক ভাঁজ পড়ে রাফার। এই লোক কি তার পেছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি? নিজেও কিছুটা গম্ভীর স্বরে বলে, কথা বলতে এসেছিল, ডিস্টার্ব নয়। আপনি আমার পেছনে লোক লাগিয়েছেন প্রত্যুষ। চুপ হয়ে যায় প্রত্যুষ। মেয়েটাকে মাইন্ড করবে? করলে করুক, তাতে ওর কি? সে বউকে নিয়ে চিন্তায় থাকে, তাই লোক রেখেছে। ভাব নিয়ে বলে ওঠে, বউ যদি রাজনীতি করে জামাই কি করবে? কতটা টেনশন হয়ে বুঝবে না তুমি? যাই হোক, সাবধানে থাকবে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। নিজের সেফটি আমি নিজেই করতে পারি। রাফার কথায় রাগ হয় না প্রত্যুষের। রাফা যে তার উপর রেগে আছে সে জানে, তাই হেসে বলে ওঠে, আমার দায়িত্ব এটি রাফা। হালালভাবে পুরোপুরি যখন তুমি আমার হয়েছ, তখন থেকে তুমি দায়িত্বের এক অংশ। তুমি চাইলেও কি আর না চাইলেও কি আমার জীবনের এক অনবদ্য অংশ তুমি। যার সাথে আমি সারা জীবন থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, তাকে একলা ছেড়ে দিই কি করে বলো? আর তুমি যে পেশা বেছে নিয়েছ তার প্রতি তোমার ধারণা খুব অল্প। এই দেখছো এক লোক তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, হুট করেই সে তোমার পিঠ পিছে ছুরি মারবে। কাউকেই বিশ্বাস করতে নেই। তাই অন্যদিকে নিজের মন না দিয়ে নিজের লক্ষ্যের দিকে মন দাও। তোমার মন দোটানায় পড়ে আছে রাফা। সাবধান হয়ে যাও এখনই। যে সম্পর্ক তোমাকে দুর্বল করে দেয় তা তোমার জন্য ক্ষতিকর। যে সম্পর্ক তোমাকে হাজারো বিপদেও দুর্বল হতে দেয় না, তাকে গ্রহণ করো। এমনভাবে পরিকল্পনা করো যেখানে তুমি তোমার অনুভূতির সাথে লড়াই করে এগিয়ে যেতে পারবে। নিজেকে বুঝতে শেখো রাফা, না হলে আমাকে বুঝবে কি করে? মিসেস রাফার অনেক দায়িত্বের মধ্যে আমি না পড়লেও মিসেস প্রত্যুষের দায়িত্ব শুধু মিস্টার প্রত্যুষ। তাই গুলিয়ে ফেলো না, হারিয়ে ফেলবে। মন্ত্রমুগ্ধের মতো উপদেশগুলো শ্রবণ করল রাফা। মন বলছে সে দুর্বল হয়নি। এই মানুষটা তাকে গড়ে তুলছে যেমনটা তার বাবা তাকে করে। বাধ্য ছাত্রীর মতো বলে ওঠে, আমি আজ আমার অনুভূতিটাকেই গ্রহণ করলাম মিস্টার প্রত্যুষ। আমার অনুভূতিটা বলছে মস্তিষ্ক এবং মন পুরোটা জুড়ে লড়াই করার এক উদ্দীপনা ভাসছে। হাসল প্রত্যুষ। মেয়েটি তাকে ভালোবেসে ফেলেছে সে টের পাচ্ছে খুব করে। এই যে জটিল এক সত্য তার সামনে তুলে ধরল। না আছে দ্বিধা, না আছে সন্দেহ।
এর মধ্যেই রাফা হুট করে বলে উঠল, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি প্রত্যুষ। নিবিড় আমার প্রাক্তন। রাফা ঢের বিশ্বাস মানুষটা তাকে ভুল বুঝবে না। যতটুকু সে চিনতে পেরেছে, রাফার কথায় প্রত্যুষের কোনো হেলদোল নেই। যেখানে সে জানে তার বউ তাকে ভালোবাসে, সেখানে প্রাক্তন কোনো ম্যাটার করে না। ভাবালেশ বলে ওঠে, আমার কাছে বর্তমানের সাথে অতীত বিশেষ এক জায়গা নিয়ে জীবনের সাথে জড়িত থাকে। অতীতের থেকে আমরা শিখতে পারি। হলফ করে বলতে পারবো মিসেস প্রত্যুষ মিস্টার প্রত্যুষকে ভালোবেসে ফেলেছে। অতীত যদি না থাকতো, মিসেস প্রত্যুষ এত তাড়াতাড়ি টের পেত না। অ্যাম আই রাইট মিসেস প্রত্যুষ? খট করে ফোন কেটে দেয় রাফা। লজ্জা রাঙা মুখ নিয়ে হাঁটতে শুরু করে। মনের মধ্যে এক ঝাঁক সুখ পাখি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। ফোনটা হাতে নিয়ে কিছু একটা লিখে মেসেজ পাঠিয়ে দেয়। রাফার কাজে প্রত্যুষ শব্দ করে হেসে দেয়। ইস, কাছে থাকলে বউয়ের লজ্জা রাঙা মুখশ্রী দেখতে পারত নিশ্চয়ই। তার জন্যই বলে বিয়ে করে বউকে দূরে রাখতে নেই। হঠাৎ মেসেজের টুং শব্দে স্বাভাবিক হয় প্রত্যুষ। সেও তার ভালোবাসে না, শুধুমাত্র দায়িত্ব বলে। মেসেজটা দেখে ভুরু কুঁচকে আসে। শুধুই দায়িত্ব? এই মেয়েটা যদি জানতো তার ভালোবাসার অনেক আগেই সে ভালোবেসেছে, হারানোর ভয়ে খুব তাড়াতাড়ি নিজের করে নিয়েছে, মেয়েটা কি খুশি হতো? তার উচিত একটু জানানো। ব্যস্ত হাতে টাইপিং করতে শুরু করে। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর। স্তব্ধ হয়ে রাফা মেসেজটার দিকে তাকিয়ে থাকে। চারপাশে সব কিছু যেন তুচ্ছ। তার একমাত্র কাজই হচ্ছে মেসেজটা বারবার রিপিট করা। মানুষটা তাকে ভালোবাসে, সত্যি দেখছে তো সে। চোখ বুজে নিজেকে ধাতস্থ করে রাফা। সে আবারও ভুল। মারিয়াকে নিয়ে কী সব ভেবেছে মনে পড়তে অনুতপ্ত হলো সে। মনের মধ্যেই থাকেটা কি দরকার ভুলগুলো তুলে ধরে সম্পর্কের মধ্যে ইতস্তত বোধ আনার। মেসেজটা পাঠিয়ে প্রত্যুষ পুরো ঘর পায়চারি করতে থাকে। বড্ড অস্থির লাগছে তার। সে কি ভুল করে বসলো? মেয়েটা আবেগে পড়ে যদি দুর্বল হয়ে পড়ে, সে তো নিজেকে ক্ষমা করতে পারবে না। আবার হঠাৎ করেই ভাবে কেন দুর্বল হবে? মেয়েটা তো মেসিউর, নিজের লক্ষ্যে সে ঠিক পূরণ করবে। দরজায় দাঁড়িয়ে ছেলের অস্থিরতা দেখে চলছে মিসেস আমিনাতুন নিসা। ছেলে শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইল, মন সায় দিল না। শব্দ করে ঘরে ঢুকে পড়ল। মাকে দেখে প্রত্যুষ নিজেও শান্ত হয়ে বসল। বাচ্চাদের মতো বলে উঠল, রাফা লাভড মি আম্মু। মিসেস আমিনাতুন নিসা বিরক্ত হলেন। এই ছেলে না বউ ভালোবাসে বলে এমন ফ্যাস ফ্যাস করে কান্না করে। কিছুটা বিরক্ত কণ্ঠে বলে ওঠে, তোমার বউ তোমাকে না ভালোবেসে কাকে ভালোবাসবে? প্রবলেম তো সেখানে না আম্মু। প্রবলেম হচ্ছে আমিও বলে দিয়েছি ভালোবাসি। ছেলের কথায় চোখ কপালে মিসেস আমিরাতুন নিসার। ভালোবাসি বলেছে তাই এমন অস্থির হতে হবে কেন? অপ্রসন্ন কণ্ঠে বলে ওঠে, দিন দিন তুমি পাগল হচ্ছ ভোর। কী সব আবল তাবল বকছ? সমস্যা তো দেখছি না আমি। না পেঁচিয়ে সহজ ভাষায় বলো। মায়ের বিরক্তি বুঝেও প্রত্যুষ চুপ রইল। এক প্রকার পাত্তাই দিল না। অসহায় কণ্ঠে বলে উঠল, এখন আমার বউ চাই আম্মু। রাগ করতে গিয়ে হেসে ফেললেন মিসেস আমিনাতুন নিসা। ছেলে তার বউকে ছাড়া থাকতে পারছে না। যখনই শুনেছে বউ তাকে মেনে নিয়েছে, ভালোবেসে ফেলেছে, তখনই শুরু হয়ে গেছে ছটফট। তবে এখন তো এটা সম্ভব হওয়ার নয়। ছেলেকে সহজ ভাষায় বোঝালে বুঝবে না। মুখটাকে যথাসম্ভব গম্ভীর করে বলল, পাগলামি করো না ভোর। মাহাতিম ভাইকে আমি কথা দিয়েছি রাফা যখন চাইবে তখনই সবাই জানবে। ওয়াদা ভঙ্গ করা আমার কাজ নয়। সামলাও নিজেকে। নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছো না। আমার কোনো দোষ নেই আম্মু। তোমাদের কবিগুরুই আমার সর্বনাশ করেছে। তুমি যদি প্রহর শেষে আলোর রাঙা, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এটি না শোনাতে না আমার চৈত্রের সর্বনাশ হতো, আর না আমি এমন হতাম। এই দেখো তোমাদের কবিগুরুই আবার বলেছেন, বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উল্টো পিঠে। দেখেছো তুমি, তোমাদের কবিগুরুই সব সর্বনাশের মূল। আমাকে এসব বলে লাভ নেই। মিসেস আমিনাতুন নিসা তপ দেখে ছেলের দিকে তাকিয়ে রইল। কি ধুরন্ধর তার ছেলে, মায়ের সাথেও নিজের মাইন্ড গেম খেলছে।
হঠাৎ করে তার মনে হলো প্রত্যুষ কবিগুরুর বিশেষ কিছু উক্তি জানে। অবাক হয়ে বলল, আই কান্ট বিলিভ ভোর, তুমি আর বাংলা সাহিত্য? বললাম তো আম্মু, সব দোষ তোমার কবিগুরুর, সর্বনাশ করে তো পার পাবে না, তাই আমিও তাকে নিয়ে গবেষণা শুরু করলাম। আর যাই হোক, আমার আম্মুর পছন্দের কবিকে তো ভুল প্রমাণ করা যায় না, তাই আমি এতটা ডেসপারেট। সব তোমার জন্য আম্মু, তবুও তুমি আমাকে বুঝতে পারছো না। কি আশ্চর্য! ছেলের কথায় হাসতে গিয়েও গম্ভীর রইলেন মিসেস আমিনাতুন্নিসা। মায়ের মুখশ্রী দেখে প্রত্যুষ নবজাতক শিশুর ন্যায় চুপ রইল। মিসেস আমিনাতুন্নিসা মেয়েকে চাপা রাগ প্রকাশ করে বললেন, আর যাই করো, নিজের লিমিট ক্রস করো না ভোর। আমার ছেলে বলে কিন্তু ক্ষমা পাবে না। আমার ওয়াদা রক্ষার ভাগিদার, তুমিও মাথায় রেখো। মায়ের কথায় মুখ ছোট হয়ে যায় প্রত্যুষের। এক কথা বারবার মনে করানোর কি আছে? এতে তার প্রেমিক মন যে খণ্ড খণ্ড হয়ে যায় তার মা কি বুঝতে পারে না? সে তো আর বউকে চুমু দিতে যাবে না যে লিমিট ক্রস করে ফেলবে। তার বউ, সে বৈধ, চুমু খেতেই পারে, এতে কার কি? এলোমেলো ভাবনা ঠেলে মুখে হাসি ফুটে বলে উঠল, আচ্ছা তাই হোক, তোমার ওয়াদা রক্ষা করেই না হয় আমার জিত হোক। যার উপর সবটা সেই ওয়াদার শিকল ভাঙুক, আমি তো শুধু পেছনে থাকব। বাঁকা হাসল প্রত্যুষ। মিসেস আমিনাতুন্নিসা নিজেও খানিকটা হাসলেন। রাফার জন্য বড্ড মায়া হচ্ছে তার। এই ছেলে যে বউকে কাছে পেতে কি করবে আল্লাহ মালুম। আরও কিছুক্ষণ ছেলের সাথে আড্ডা দেয় সে। দুপুরের আগে কোনো কাজ নেই তাদের, তাই আজ দিনের বেলা মা ছেলে জমিয়ে আড্ডা দিতে পারছে। আজ একটু সকাল করে ভার্সিটি এসেছে রাফা। তার বন্ধু মহল আসতে এখনও ঢের বাকি। খিদেও পেয়েছে খুব, তাই সে একা একাই ক্যান্টিনের দিকে ছুটল। দুটো সিঙ্গারা অর্ডার দিয়ে নিরিবিলিতে ফোন টিপতে লাগলো। ফোন টিপও শান্তি পাচ্ছে না আজ। প্রত্যুষের পাঠানো মেসেজটা আরও কয়েকবার পড়ল। এত ভালো লাগছে কেন? চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে করছে তার মনের অনুভূতি। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল রাফা। ক্যান্টিনের এই ভ্যাপসা গন্ধ যেন তার কাছে অমৃত লাগছে। সিঙ্গারা দেখে পেটের খিদেটা বেড়ে গেল রাফার। পাশেই ফোনটা ফেলে রেখে কামড় বসালো। আহা, নিরিবিলি পরিবেশে ভালোই লাগছে, কিন্তু এই নিরিবিলি পরিবেশকে উচ্ছৃঙ্খল করতে কয়েক জোড়া পায়ের আবির্ভাব ঘটল রাফার টেবিলের সামনে। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল রাফা, নিজের মতোই খেতে থাকলো। রাফার আচরণে নিবিড়ের বন্ধুরা কিছুটা বিব্রত হলো, তবে কিছু বলল না। একজন মেয়ে নরম কণ্ঠে বলল, এখানে একটু বসতে পারি রাফা? এই মেয়েটা আনিকার সাথেই ছিল সেদিন। রাগ হলেও রাফা চুপ রইল, সবার দৃষ্টি তার উপরেই। সায় দাঁড়িয়ে আছে বলে তাচ্ছিল্য কণ্ঠে বলল, ক্যান্টিন তো আমার একার নয় মিস। রাফার রাগার কারণও তারা টের পেল। খুব একটা ঘামালো না বিষয়টায়। সবার মুখের আদলেই চিন্তার ছাপ। একজন ছেলে গড়িমসি করে বলল, নীরবের সাথে তোমার কথা হয়েছে রাফা? ভুরু কুঁচকেল রাফার। আজব প্রশ্ন, তার সাথে নিবিড়ের কথা হবে কেন? এই লোকগুলো তাকে কি মনে করেছে? নিবিড়ের প্রেমিকা? আজকের দিনটায় সে কোনোভাবেই রেগে থাকতে চায় না। স্পেশাল এই দিনটা তার কাছে। তাই শান্ত হয়ে বলল, আমি মিস্টার নিবিড়ের বোন, বন্ধু বা প্রেমিকা নই যে তার সাথে কথা হবে। জিজ্ঞেস করার কারণ? দেখো রাফা, আমাদের নিবিড় বলেছে আগের ঘটনা। কালকে থেকে নিবিড়ের ফোন অফ। ওর বাবাও চিন্তিত, কখনো এমন করে না ও। তাই তোমার কাছে এসেছি। ভীষণ বিরক্ত রাফা। আগের কথা টেনে আনার কি প্রয়োজন? আনিকা রাফার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রাফার এসব একদম সহ্য হয় না। অকারণে তার সাথে কেউ রাগারাগি করলে সে মেনে নিতে পারে না। কিছুটা রাগী গম্ভীর কণ্ঠেই বলল, আগের ঘটনা যেহেতু বলেছে, এও বলেছে ওটা কোনো রিলেশন ছিল না, জাস্ট টাইম পাস। আপনাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, নিজেদের মূর্খ প্রমাণ করবেন না। আর আপনি মিস আনিকা, নিজের চোখ এবং মস্তিষ্ক দুটোই সামলান। অকারণে কেউ আমার সামনে আমার দিকে রাগ পোষণ করুক, একদম পছন্দ করি না আমি। সিনিয়র মানব তখন। অন্যায় জাস্ট অন্যায়। আপনার সো কল্ড নিবিড়ের সাথে না আমার বন্ধুত্বের সম্পর্ক, না প্রেমের সম্পর্ক। অযথা আমাকে নিজের শত্রু বানাবেন না, ফল একদম ভালো হবে না। এবার আপনারা আসতে পারেন। বেশ সুবিধা করতে না পেরে কিছুটা আক্ষেপ নিয়ে নিবিড়ের বন্ধু মহল চলে যায়। রাফার মুডটাই নষ্ট হয়ে গেছে। চোখ বন্ধ করে আবার ভাবতে বসে প্রত্যুষের কথা। সফলও হয় সে।
প্রত্যুষের মুখটা চোখের পাতায় ভেসে উঠতেই মন ভালো হয়ে যায় রাফার। কিছু সময় যেতে উপস্থিত হয় বন্ধু মহল। গমগম করে ওঠে পরিবেশ। আড্ডায় ব্যস্ত হয়ে যায় সবাই। রাফা চুপচাপ শুনতে থাকে। একসময় সেও চাপা উত্তেজনা ধরে রাখতে না পেরে বলে ওঠে, আই ফল ইন লাভ গাইস। হঠাৎ এরকম কথায় চমকে ওঠে সবাই। হাবিবা বোকার মতো বলে ওঠে, হায় হায়, কি বলিস এসব? তোর বিয়ে হয়ে গেছে ভুলে গেছিস? প্রত্যুষ ভাইয়া তোকে মেরে দিবে দেখিস। রাফা হ্যাবলার মতো তাকিয়ে রইল হাবিবার দিকে। বোকার হদ্দাটা কি ভেবে বসেছে। পাশে বসা নয়ন মাথায় গাঁটটা দিয়ে বলে উঠল, বলদি মাইয়া, তোর মুখ বন্ধ কর, না শুনে কথা বলিস। প্রত্যুষ ভাইয়ার চামচার দরকার নেই, তাই তোর মুখ বন্ধ করলে আমরা খুশি হব। নয়নের কথা শেষ হতেই রিমা কথাটি বলে উঠল। ফুঁসে উঠল হাবিবা। এত বড় অপমান তাকে করতে পারল? বিড়বিড় করে কিছুক্ষণ থেকে একাই চুপ হয়ে গেল। বিড়বিড় করে কিছুক্ষণ বকে একাই চুপ হয়ে গেল। অবশেষে রাফা মুখ খুলতে পেরে বলল, আমি আমার একমাত্র জামাইয়ের প্রেমেই পড়েছি, আর জানিস উনি না আমাকে ভালোবাসে। কথাটা বলে লজ্জারাঙা হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিল। রাফার খুশি দেখে ওরাও হাসল। রিমা রাফার মেসেজ বক্সে আর একটা নম্বর থেকে প্রেমের মেসেজ দেখে ভুরু কুঁচকে তাকালো রাফার দিকে। রাফা তখন লজ্জা পেতে ব্যস্ত। সন্দেহ কণ্ঠে ফোনটা এগিয়ে দিয়ে বলল, এটা কার নাম্বার? এত সুন্দরভাবে প্রেম নিবেদন কে করেছে? রাফার তখন মনে পড়ল সে রাতের কথা। সবাইকে বিনা দ্বিধায় খুলে বলতেই রনি বলল, ফোন দিয়ে দেখ তোকে। রাফা ইতস্তত করে ফোন দিতে যাবে তার আগে মালাক বলল, তোর ফোন থেকে না, নয়নের ফোন থেকে দে, তোকে নিশ্চয় চিনবে যদি না ধরে। মালাকের বুদ্ধিতে সবাই প্রসন্ন হলো। নয়ন নিজেই ফোন নম্বরটা তুলে ফোন লাগালো। দুবার রিং হওয়ার পরে কেউ ফোনটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? আর সবাই চুপ রইল। রাফা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। কণ্ঠটা তার অতি পরিচিত। খট করে ফোনটা কেটে দিয়ে বিস্ময় নিয়ে বসে রইল। সবাই যে অবাক হয়ে তাকিয়ে আছে তার কোনো ধ্যান নেই। একসময় রাফা চাপা স্বরে বলল, প্রত্যুষ হাওলাদার, গভীর জলের মাছ বেটা, বিয়ের আগে থেকে ভালোবাসে অথচ আমাকে বুঝতে দেয়নি। এবার সবাই হৈ হৈ করে উঠল। রাফার তো মনে হচ্ছে খুশিতে মরেই যাবে। অন্যদিকে প্রত্যুষ বিরক্তি দৃষ্টি ফেলে ফোনের দিকে তাকিয়ে আছে। কেন সে ফোনটা ধরল? সিক্রেট সিমে পরিচিত ছাড়া কেউ ফোন দিবে না, তার মাথায় একটু আসলো না, যার জন্য ধরা পড়েই গেল। এক হিসেবে ভালোই হয়েছে বউ বুঝুক তার বর তাকে কত ভালোবাসে, তবেই না শিকলটা ভেঙে দিবে। কথাগুলো ভেবে ফোন দিতে গিয়েও থেমে গেল প্রত্যুষ। রাতে করবে ফোন। এখন যে বন্ধু মহল আছে সাথে বেশ বুঝতে পারছে, তাই ছোট্ট করে একটা মেসেজ পাঠালো, এত প্রেমময় ও নাতিশীতোষ্ণ কেন তুমি? গ্রীষ্মের এই ত্বকপোড়া রোদের মধ্যে তোমাকে যে বড্ড প্রয়োজন। তোমার সুধা পানে না হয় একটু তৃষ্ণা মেটাবো, তুমি না হয় তৃপ্তি পেও, ক্ষতি কি? ঈষৎ কেঁপে উঠল রাফার শরীর। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। লোকটা নিজের খোলস ছেড়ে বেরিয়েছে, এমন রূপ যে তাকে এত পোড়াবে আগে জানলে কিছুতেই প্রকাশ করতো না নিজেকে। বড্ড আফসোস হচ্ছে রাফার। এই যে তার এখন লোকটাকে দেখতে ইচ্ছে করছে, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ভালোবাসা প্রকাশ না হলে এতটাও প্রগাঢ় হতো না সে। বড্ড আফসোস হচ্ছে তার। ভার্সিটির শেষ ভাগে দাঁড়িয়ে আছে অভি মারিয়া। অভির চোখে স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠেছে। মারিয়ার চোখ মুখে রাখ। জোর করে মারিয়াকে এখানে এনেছে অভি। অভির কোনো কথাই শুনতে চাইছে না মারিয়া। অভির চোখ ছলছল করে ওঠে। এত ভালোবাসার পরেও মানুষ কিভাবে উপেক্ষা করতে পারে? মেয়েটা কি বোঝে তার হৃদয়ের দহন? যদি একটু বুঝতো মেয়েটার অবহেলায় তার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়, তাহলেও কি মেয়েটা এমন করতো? দূর দূর করে তাড়িয়ে দিত? অভির আর কোনো রেসপন্স না পেয়ে মারিয়া শান্ত কণ্ঠে বলে উঠল, দেখ অভি, আমি তোর বড়, সম্পর্কে আপু হই, তাই সম্মান দিতে না পারলেও অসম্মান করবি না। আমি চাইছি না এসব নিয়ে অশান্তি হোক। অভির রাগ হয়। বারবার আপু আপু বলে এই মেয়েটা কি প্রমাণ করতে চাইছে? কিছুটা রাগ নিয়ে মারিয়ার হাত চেপে ধরে অভি। ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় মারিয়া। রাগে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলেছে অভি। আমি তোমাকে কখনোই বড় অপুর নজরে দেখি না মারিয়া, তেজ জোর করে আপু হতে চেও না। আমার অনুভূতির মূল্য তোমার কাছে না থাকলেও আমার মনে তা প্রগাঢ়। আমার ভালোবাসাকে অসম্মান করার রাইট আমি তোমাকেও দেইনি।
মারিয়া চুপ করে থাকে। অভি হাতের বাঁধন আলগা করে নেয়। এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নরম স্বরে বলে ওঠে, এত কেন পোড়াচ্ছ মারু? এই দহন যে আর নিতে পারছি না। কেন বুঝতে পারো না? তোমার অবহেলাগুলো আমার ভেতরে যে ক্ষতর সৃষ্টি করছে, পারবে ভালো করে দিতে? তার একমাত্র ঔষধ হচ্ছে তুমি। একটু ভালোবাসলে কি হয় আমাকে? ভালোবাসতে হবে না, শুধু মেনে নাও একবার। হাজার লোকের সাথে লড়াই করতে রাজি, একটা বার সুযোগ দিয়ে দেখো না। সবাইকে আমি মানিয়ে নেব, প্রমিস। অভির স্পর্শে শরীরে যতটা না কাঁপুনি সৃষ্টি হয়েছে, অভির বলা প্রত্যেকটা কথা মারিয়ার বুকে আগুনের কুণ্ডলী হয়ে জ্বলছে। সে নরম হয়ে যাচ্ছে। না, তাকে নরম হলে চলবে না, না হলে এই ছেলেকে সামলানো যাবে না। এক ঝটকায় অভির থেকে দূরে সরে আসে মারিয়া। কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, আমার থেকে দূরে থাক অভি, নিজের লিমিট ক্রস করিস না। কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি না তোকে। আমি চাই না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। দ্বিতীয়বারের মতো ঘটনাগুলো রিপিট আমি করতে চাই না। আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি অভি, আমার থেকে দূরে থাক, না হলে প্রত্যুষ ভাইয়াকে বলতে বাধ্য হব। আগের থেকে দ্বিগুণ রেগে যায় অভি। তাকে ভয় দেখাচ্ছে এই মেয়ে। সে প্রত্যুষকে ভয় পায়, সম্মান করে মানুষটাকে, কিন্তু ভয় সে কাউকেই পায় না। মারিয়ার থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলে ওঠে, আমার ভালোবাসাকে এবারও পায়ে ঠেলে ভুল করলি মারিয়া, এর খেসারত তোকে দিতে হবে। বারবার প্রত্যাখ্যান হয়েও ফিরে এসেছি তোর কাছে। আমার কি দোষ এখানে? ভালোবাসি বলি তো এত অবহেলা? সে ক্লাস 10 থেকে 6টা বছর তোর পেছনে অনবরত ঘুরে যাচ্ছি। খুব দেমাক তোর না? ভালোবাসা পেয়েও কুকুরের মতো বারবার তাড়িয়ে দিয়েছিস, তবু ঘুরে গেছি। আসলে তোদের মতো মেয়েরা ভালোবাসা ডিজার্ভই করে না। পস্তাবি তুই মারিয়া, খুব করে পস্তাবি। ভালোবাসার জন্য ছটফট করেও তুই ভালোবাসা পাবি না। আমার ভালোবাসাকে তুই অপমান করলি না, এই ভালোবাসা পাওয়ার জন্য তুই ছটফট করবি, মিলিয়ে নিস। চলে যায় অভি। পেছনে তাকানোর প্রয়োজনও মনে করে না। পেছনে তাকালে হয়তো 6 বছরের কষ্ট এক নিমিষে হাওয়া হয়ে যেত। তার একতরফা ভালোবাসা যে তারই গমন পথের দিকে চোখের জল ফেলে তাকিয়ে আছে। অভি দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই ঝরঝর করে কেঁদে দেয় মারিয়া। পাগলের মতো কান্না করতে থাকে। কতটা বছর ধরে তার মনের মধ্যে লুকিয়ে রাখা ভালোবাসাটা যত্ন করে রেখেছে, কাউকে জানতে দেয়নি, একটু বুঝতে দেয়নি। অভি তো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারছে, কিন্তু সে কাউকে বলতে পারে না। হৃদয়ে যে ক্ষত কয়েক বছর নিয়ে ঘুরছে, তার উপশম কি কোনোদিন হবে? নিজেকে স্বাভাবিক করে নেয় মারিয়া। সন্দেহে চোখে এদিক ওদিক তাকায়, পাশে কেউ না কেউ দেখে ফেলে। কেউ নেই এদিকে, স্বস্তি নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকে চলে যায়। এত বছর যেমনি লুকিয়ে রেখেছিল, এবার সেও পারবে। মারিয়া চলে যেতেই আড়াল থেকে বের হয় রাফা আর তার বন্ধু মহল। ক্লাসের দিকে যাচ্ছিল তারা। হুট করে মালাকের চোখে পড়ে মারিয়াকে টেনে নিয়ে যাচ্ছে অভি। সুযোগ বুঝে তারা পিছু নেয়। বুদ্ধি করে সম্পূর্ণটা ভিডিও করতে ভোলে না। এই ভিডিওটাই রাফার প্রথম হাতিয়ার হবে দুটো হৃদয়কে জোড়া দিতে। রাফার ঠোঁটের কোণে হাসি ফোটে দুজনের ভালোবাসা দেখে। বয়স কখনো ভালোবাসার পথে বাধা হতে পারে না। গুধূলি বিকেলে শুরু। সূর্যটা আজ একটু বেশি মিয়ে আছে। বাতাসের ছিটে ফোঁটা না থাকলেও অতিরিক্ত শরীর পোড়ানো গরম করছে না। তার ফলে অনায়াসে হাঁটতে পারছে রাফা। উদ্দেশ্য তার সুখের আবাস, অনেক দিন হলো যাওয়া হয় না, তাই আজকে ঠিক করলো সে একাই দেখতে যাবে। দেখতে কেমন কাজ এগোচ্ছে, বেশ হেয়ালি করছে এতদিন। রাফাকে দেখেই সবার মাঝে উচ্ছ্বাস দেখা গেল। এতে রাফার মুখে হাসি ফুটল। এতগুলো মানুষের হাসি যেন তার জন্য দোয়া স্বরূপ। সবার হালচালের খবর নিয়ে রাফা নিজের কক্ষে বসল। আজগার নামক লোকটাকে ডেকে পাঠালো সে। এখানে সব কিছু সে দেখাশোনা করে, যা তার বাবা ঠিক করে দিয়েছে। আজগার আসতেই রাফা মিষ্টি হেসে বলল, ভাইয়া কাজ কত দূর? কাজ প্রায় অলমোস্ট ডান রাফা। তাদের প্রশিক্ষণও প্রায় শেষের দিকে। এখন শুধু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলেই হলো। রাফা বিজ্ঞ ব্যক্তিদের মতো কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হচ্ছে না কাজগুলো এত সহজে হবে। এই কাজটা 2 দিনের মধ্যেই শেষ করুন ভাইয়া। তারপর প্রত্যেকটা এলাকায় কিছু মেয়েদের কাজে লাগিয়ে দিবেন। সব রকম নারীদের সমস্যা, আমার মতো মেয়েদের লিস্ট, বাচ্চাদের লিস্ট আলাদাভাবে সেট করবেন। গোপনে করতে হবে, কিন্তু আমি চাই না কাজ শুরুর আগে সব শেষ হয়ে যাক। রাফার কথায় সতর্ক হয়ে মাথা নাড়ে আজগর।
খানিকটা চিন্তিত সে। রাফাকে বলবে কি বলবে তা ভেবেই বলেই বসল, 2 দিন ধরে এদিকে রাস্তায় কয়েকজন লোককে দেখা যাচ্ছে রাফা সন্ধানী দৃষ্টি ফেলে পরখ করে, বিশেষ করে সদস্যদের আসা যাওয়ার সময়ে। রাফা চিন্তিত হয়ে পড়ে গেল। ভালো লক্ষণ নয় সে বুঝতে পারছে। একা কিছুই করতে পারবে না সে। দৃঢ় কণ্ঠে বলে উঠল, আগে জানানো উচিত ছিল ভাইয়া, আমি কোনো রিস্ক নিতে চাই না। বাবার সাথে আজই কথা বলবো আমি। আপনি সদস্যদের সতর্ক করে দিন, আমার সাথে কেউ বেইমানি করলে ফল খুব খারাপ হবে। সবার মাথাতেই একটা ভীতি সৃষ্টি করবেন যাতে কারো ফাঁদে না পড়ে। আজগর মাথা নেড়ে চলে যায়। রাফা চিন্তিত মনে আরও কিছুক্ষণ ভেবে ব্যস্ত পায়ে বের হয়ে আসে সংস্থা থেকে। তাকে বাড়ি ফিরতে হবে। বাবার সাথে সরাসরি কথা বলাটা জরুরি। মোড়ে কোনো গাড়ি পাওয়া যায় না, তাই জলদি পায়ে হাঁটতে থাকে সে। যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। সৌভাগ্যবশত একটা সিএনজি পেয়ে যায় রাফা। রিজার্ভ নিয়ে উঠে বসে ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। হুট করে গাড়ি থেমে যাওয়ায় হালকা ঝুঁকে পড়ে রাফা। ভুরু কুঁচকে ড্রাইভারের দিকে তাকাতেই ড্রাইভার ভয়ে ভয়ে কণ্ঠে বলে ওঠে, সামনে কারা যেন দাঁড়িয়ে আছে মা। রাফা চট করে মাথা বের করে দেখে নেয় 4-5 জনের মতো লোক দাঁড়িয়ে আছে রাস্তা ব্লক করে। কিছুটা ভয় পেলেও বুঝতে দেয় না ড্রাইভারকে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে কয়েকজন পথচারীকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাফা। ড্রাইভারকে আশ্বস্ত করে বলে, আঙ্কেল আপনি ভয় পাবেন না, আমি দেখছি, আপনি নামবেন না গাড়ি থেকে। কথাটা বলেই রাফা নেমে পড়ে গাড়ি থেকে। সিএনজি চালক একবার বলতে চাইল না যেতে, কিন্তু রাফা সেই সুযোগ দিল না। তার আগেই এগিয়ে গেছে সে। রাফাকে নামতে দেখে 3 জন লোক এগিয়ে আসে, মুখে তাদের বাঁকা হাসি। রাফার ওপর নিচ পরোক্ষ করে ক্রূর হাসে তারা। ঘিন ঘিন করে ওঠে রাফার সমস্ত শরীর। রাগের চোখ রক্তিম বর্ণ ধারণ করে। চোখের বর্ণ দেখে লোকগুলো কিছুটা ভয় পেলেও তাচ্ছিল্য নিয়ে বলে ওঠে, আজ কিছু করার পারমিশন নাই, সাবধানে যেও মা, যা করছিস করতে থাক, কোনো বাধা নেই, কিন্তু সামনে এগোবি তো মার খাবি, তখন আর ছাড় পাবি না। নিজের সম্মান জান হারাতে না চাইলে সরে যা পথ থেকে। ভয় পায় না রাফা। তার কেন জানি মনে হচ্ছে প্রত্যুষের ঠিক করা লোক তার আশেপাশে আছে, তাই সাহসটা যেন বেড়েই গেল। কিছুটা বিদ্রুপ করে বলল, আগে নিজেদের ভেতরটা ঠিক কর, রাত নামার পর তো মায়ের কাছেই ফিরে যাস। কোনো বোনও তোদের আশায় বসে থাকে, ভাইয়া বলে ডাকে, কতটা ভরসা করে। ভরসার মান রাখ। অন্যের বোনকে নিলামে তুললে নিজের বোনের ছিঁড়ে খাওয়া শরীরটাও যে চোখ দিয়ে দর্শন করতে হবে। সাবধান। ছেলেগুলো 2 পা পিছিয়ে যায়। শুধু তো ভয় দেখাতে এসেছিল, মেয়ে তাদেরকে কথার জালে ফাঁসিয়ে দিল। এই মেয়ে ভয় পাচ্ছে না কেন? রাফা ওদের চোখের দৃষ্টি বুঝতে পারে, আবার বলে ওঠে, আচ্ছা তোরা বাংলা সাহিত্য পড়েছিস কখনো? শিক্ষণীয় উক্তিগুলোর সাথে পরিচয় আছে? মনে হয় না, কিন্তু আমার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কি বলেছেন শুনবি? আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। আমার চোখে ভয় দেখতে পাচ্ছিস? তোদের বসকে বলে দিস পেছন থেকে কল কাঠি না নেড়ে সামনে আসতে, যদি সাহস থাকে। কথাগুলো বলে থামে রাফা। তাকায় সামনে। 3 জন অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। রাফার ভয় হলেও আর কিছু বলে না। সিএনজিতে উঠে বসে। ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। রাফা খানিকটা জোরে কথাগুলো বলেছে, তাই তার কান পর্যন্ত কথাগুলো পৌঁছেছে। তার মাথায় এটা ঢুকেছে এম.এ সাধারণ কেউ নয়। সিএনজি এগিয়ে আসতে দেখে তারা রাস্তা থেকে সরে দাঁড়ায়। রাফা আবার তাচ্ছিল্য হাসে। এই সাহস নিয়ে তাকে হুমকি দিতে এসেছে। রাগে গজগজ করছে প্রত্যুষ। সামনে 3 জন গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে বারবার ঢোক গিলছে তারা। যখন তখন শক্ত হাতের চাপড় পড়তে পারে গালে। কপালে বারবার হাত ঘষছে প্রত্যুষ। গার্ড 3টাকে আর একবার দেখে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোদের সামনে আমার বউকে হুমকি দেয় আর তোরা দূরে দাঁড়িয়ে দেখিস? ওদের এত বড় স্পর্ধা কি করে হলো? প্রত্যুষ হাওলাদারের বউয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকায়। তোরা বসে বসে আঙ্গুল কামড়াচ্ছিলি? ভয়ের মাঝেও গার্ড 3টে বিরক্ত হয়। প্রথম একটু শুনে রাগারাগি করছে, আরে বাবা পুরোটা শেষ করতে দিবি তো? তা না করে অযথা বকছে তাদের। কাশকু নামক সবচেয়ে চিকন গার্ডটি সাহস নিয়ে বলে ওঠে, ভাই আমাকে পুরোটা বলতে দিন, আপনি অনেক খুশি হবেন, না হলে আপনার পেশিবহুল হাত, আমার মাংস ছাড়া হাড্ডিওয়ালা গাল,
বাকি দুজন গার্ড ফিক করে হেসে দেয়। প্রত্যুষ চোখ রাঙিয়ে তাকাতে চুপ হয়ে যায় তারা। হাত ইশারা করতেই কাশকু বলে ওঠে, ভাই, ভাবিরে কি উপাধি দিলে আমার আত্মা শান্তি পাবে আমি বুঝতে পারছি না। কি জবাবটাই না মুখের ওপর দিল। আর একটু সময় ভাষণ দিলে হয়তো তারা ওখানেই হিসু করে ফেলত। বিরক্তি হলো সবাই। এই সিকনেটাকে কথা বলতে দিলে আগে আকর্ষণ ধরানোর পায় তারা খোঁজে। অন্য মানুষ হলে হয়তো পরের কাহিনী শোনার জন্য আগ্রহ নিয়ে তাকাতো, কিন্তু সবার মনে তো প্রত্যুষ না। তার বউয়ের জাহাজ সম্পর্কে তার ভালোই জানা। দাঁতে দাঁত চেপে বলে, তুই একদম চুপ করে থাকবি। এই তোরা বল কি হয়েছে। কাশকুর সদ্য উত্তেজনাকর মনের অনুভূতি ভেঙে গুড়গুড় হয়ে যায়। থম মেরে দাঁড়িয়ে থেকে ভাইয়ের গোষ্ঠী উদ্ধারের কাজে লেগে পড়ে। ততক্ষণে অন্য একজন গার্ড সব বলেছে। কথাগুলো শুনে প্রত্যুষ সত্যি অনেক খুশি হয়েছে। তার বউ দুর্বল নয়, আরও সবল হয়েছে। গার্ড তিনটেকে চলে যেতে বলে প্রত্যুষ। যাওয়ার সুযোগ পেতেই হুড়মুড় করে বেরিয়ে পড়ে দুজন গার্ড। কাশকু মুখ ভেংসি মেরে আস্তে আস্তে বেরিয়ে যায়। কাশকুর আচরণে প্রত্যুষ হেসে ওঠে। ছেলেটা এমনই, তবে খুব বিশ্বাসযোগ্য। গার্ডগুলো রাফা বাড়িতে ঢোকার পরেই প্রত্যুষের অফিসের দিকে রওনা হয়েছিল। এখন তারা রেস্ট নিবে। তাদের ভাবি সারাদিন তাদের চরকির মতো ঘুরিয়েছে। রাফা বাড়িতে এসেছে বেশ কিছুক্ষণ সময় হলো। এসে শাওয়ার নিয়ে বাগানে চলে এসেছে। এই বাগানটা তার এক শান্তির জায়গা। তার চাওয়া মতো করে বাগান সাজিয়েছে তার বাবা। দোলনায় বসে সে বাবার অপেক্ষা করছে। ঘরে বসে এসব কথা বলা মানে বিপদ ডেকে আনা। একবার রাফার মা জানতে পারলে মেয়েকে ঘর থেকে বের হতেই দিবে না। বন্ধুদের সাথে কথা বলছিল রাফা। এমন সময় মাহাতিম খন্দকার এসে উপস্থিত হলেন। রাফা বাবাকে বসার জায়গা দিয়েই মুচকি হাসল। মাহাতিম খন্দকার মেয়ের মাথায় হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাফা হাসল। এ নতুন না, হল থেকে ফিরলেই তার বাবা এমন করে, যেন কত যুগ দেখে না। বাবার বুকে মাথা রেখে কিছুক্ষণ সুখ দুঃখের আলাপ সেরে নেয়। তারপর চিন্তিত স্বরে সবটা খুলে বলে বাবাকে। মাহাতিম খন্দকার মেয়ের সাহস দেখে একদিকে যেমন অবাক হয়েছে তেমনি খুশিও। রাজনীতিতে একবার পিছিয়ে যাওয়া মানেই চূড়ান্তভাবে নিজের জায়গাটা ছেড়ে দেওয়া। মাহাতিম খন্দকার মেয়েকে বোঝানোর মতো করে বললেন, আমি আছি তো আম্মা, আপনার কোনো চিন্তা নেই। তবে এবার যে আপনাকে নিজের সেফটির জন্য ফাইটিং শিখতে হবে। এই পথ যে খুব দুর্গম, কাউকেই বিশ্বাস করতে নেই। আপনি যেভাবে এগোতে চাইছেন, একজন নয় অনেকগুলো মানুষের চোখের কাঁটা হবেন। একদিন আমার, প্রত্যুষের বা গার্ডের ভরসায় থাকবেন। আপনাকে একা লড়াই করার সাহস, শক্তি দুটোই অর্জন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে সব কিছু নিজের কন্ট্রোলে কিভাবে রাখতে হয় শিখতে হবে। 10 মানুষের সাথে একা ফাইটিং করা শিখতে হবে। তারপর আপনি নিজে আপনার বোন সকলকে শেখাবেন। আগে নিজের আত্মবিশ্বাস প্রয়োজন। আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকলে কেউ আপনাকে হারাতে পারবে না। বুঝতে পেরেছেন আম্মা? রাফা চুপ করে বাবার কথা শুনছিল। প্রত্যেকটা কথা তার জন্য কতটা উপকারী সে জানে। কাল থেকে তাকে সব কিছু আয়ত্তে আনতে হবে। দেরি করা মানে নিজের বিপদকে ওয়েলকাম করা। এত তাড়াতাড়ি সে নিজের ব্যর্থতার সাক্ষী হতে পারবে না। তার সফলতার সাথে যে অনেক মানুষের খুশি নির্ভর করছে। মুচকি হেসে বলে ওঠে, বুঝতে পেরেছি আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি খুব কম সময়ে সব কিছু আয়ত্ত করব। আমার বিশ্বাস, আপনি আর প্রত্যুষ থাকতে আমার ক্ষতি করার কথা কেউ ভাবতেও পারবে না। এসব বিষয়ে মেয়ের কনফিডেন্স বরাবরই বেস্ট সে জানে, তাই হাসলো। আরও কিছু মনে হতেই বলল, এখনকার সমাজ ব্যবস্থায় শিক্ষাগত যোগ্যতার সবচেয়ে বেশি প্রায়োরিটি আম্মা। যদিও মানুষের সেবা করতে কতটা শিক্ষিত সেটা ম্যাটার করে না, মনুষ্যত্বটাই আসল। তবে আপনাকে একজন যোগ্য নেত্রী হতে গেলে শিক্ষাগত যোগ্যতাটাও লাগবে। কেউ যেন আপনার এই যোগ্যতা নিয়ে আঙুল তুলতে না পারে, আপনাকে সবার সামনে প্রশ্নবিদ্ধ করতে না পারে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন আম্মা? আপনি পড়াশোনায় বেশ হেয়ালি করেন। ফোনের আসক্তিটা যে এবার কমাতে হবে। আমি জানি আমার মেয়ে নিজের দিক থেকে পারফেক্ট। বাবার কথায় রাফার মুখ ছোট হয়ে যায়। একটা কথা ভুল নয়, সে বড্ড হেয়ালি করে পড়াশোনায়। সারাদিন নেট নিয়ে পড়ে থাকলেও বিরক্তি আসে না। ফোন সামনে থাকলেও চলে।
টিপতে হয় না, অথচ বই দেখলেই যত অলসামি তার। আজ থেকে ফোন দেখা কমিয়ে দিবে। একজন যোগ্য নেত্রী হতে যত কিছু করতে হয় করবে। রাফা মাহাতিম খন্দকারের হাত আঁকড়ে ধরে বলে ওঠে, আপনারা পাশে থাকলে আমি সব পারবো আব্বা। আমাকে যে আমার নেত্রী ক্রাশের মতো হতেই হবে। আপনাদের সবার পথ অনুসরণ করে আপনাদের মুখ উজ্জ্বল করব আমি। সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করব। পারব তো আব্বা? মুখে কিছু বলেন না মাহাতিম খন্দকার, মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দেন। এই যে মেয়েকে এত পরামর্শ দিচ্ছেন তার বাবাও দিত, তার বাবার থেকেই তো শেখা। এই যে এখন তার বুক কেমন ধরফর করছে, মেয়ের চিন্তায় অস্থির করে, তার বাবারও করত। বাবা মায়ের কথা মনে হলে মাহাতিম খন্দকারের চোখ ভিজে আসে। রাজনীতি তাকে যেমন সুখ দিয়েছে তেমনি দ্বিগুণ কষ্ট দিয়েছে। কোনো একদিনে বিরোধী দলের পক্ষের কালো গুলিতে মাহাতিম খন্দকারের বাপ মনসুর খন্দকার হসপিটালিস্ট ছিলেন। স্বামীর শোক নিতে না পেরে স্ট্রোক করে মারা যান তার মা। বড্ড বেশি ভালোবাসত দুজন দুজনকে। প্রিয়তমা স্ত্রী মারা যাওয়ায় কয়েকদিন পরে হাল ছেড়ে দেন মনসুর খন্দকার। তাদের দুই ভাই বোনকে ইতিম করে দিয়ে চলে যান দুজনেই। তারপরেই তো রাফা নামক মেয়েটার অস্তিত্ব পায়। মায়ের ভালোবাসা কষ্টটা আম্মা ডেকেই পূরণ করেন তিনি। নিজের ভীতির জন্য মেয়ের স্বপ্নকে জলাঞ্জলি দিতে পারেন না। তিনি পারেন শুধু মেয়ের সেফটির বজায় রেখে মেয়ের পাশে দাঁড়াতে। দীর্ঘশ্বাস ফেলে রাফার দিকে তাকায় মাহাতিম খন্দকার। মেয়েটা চুপটি করে বসে আছে। এমন সময় মেলি গমগমে কণ্ঠে বলে ওঠে, সব ভালোবাসা তো আব্বার জন্যই, মা তো কেউ না, থাকবো না এই বাড়িতে। আমি তো মানুষ না, গাছে ঝুলে থাকা পেতনি, তাই কারো চোখে পড়ে না। মিসেস রাবেয়ার কথা শেষ হতেই খিলখিল করে হেসে ওঠে রাফা। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে। মিসেস রাবেয়া বাচ্চাদের মতো মুখ গুমড়ো করে দাঁড়িয়ে থাকে। মাহাতিম খন্দকার পুলকিত নয়নে তার দুই অংশকে দেখছিল। রাফা মাকে শক্ত করে জড়িয়ে বলে ওঠে, আমার মা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমার আব্বা আমার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসে, তাই না আব্বা? মেয়ের কথায় মাহাতিম খন্দকার ফিক করে হেসে ওঠে। মিসেস রাবেয়া খানিকটা লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। রাফা মাকে ধরে দোলনায় বসিয়ে দিয়ে নিজে পেছন থেকে ধাক্কা দিতে থাকে। তিনজনের মুখে তৃপ্তির হাসি। রাফা বাবা মাকে দেখে নিজের জীবনসঙ্গীর সাথে সারা জীবন থাকার অনুপ্রেরণা পায়। ভালোবাসা অগাধ বিশ্বাস টের পায়। বাবা মায়ের দিকে তাকে বলে, ছোটবেলায় আমাকে দোলনায় বসিয়ে তোমরা দুজন দোল দিতে, আজ আমি তোমাদের বসিয়ে দোল দিচ্ছি। কতটা বছর পেরিয়ে গেছে, তাই না? দুজনেই ঘুরে এক পলক মেয়ের দিকে তাকে মুচকে হাসল। রাফা বিনিময়ে হাসি উপহার দিল। তারপর নীরবতা। নীরব থেকেই বাগানের হিমচাপা ফুলের মিষ্টি সুবাস উপভোগ করতে লাগলো। একটু বেশি ভালোবাসাময় পরিবেশ। হঠাৎ করে রাফার ফোনের বাতি জ্বলে ওঠে। ফোন দিচ্ছে কেউ। ভালো করে লক্ষ্য করতেই আমার সকাল নামটা দেখতে পায়। ভালোবাসে জানার পরেই নাম্বার সেভ করেছে এই নাম দিয়ে। রাফা ঝটপট বলে ওঠে, তোমরা দুজনে প্রেম বিলাস করো, আমি মধ্যে থেকে হাড্ডি হতে চাই না। বলে রাফা ছুট লাগায়। তার বড্ড তাড়া, ফোনটা নিশ্চিত কেটে যাবে। মেয়ের কাজে দুজন দুজনের দিকে তাকে মুচকে হাসে। মিসেস রাবেয়া স্বামীর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মাহাতিম খন্দকার যত্ন নিয়ে আঁকলে ধরে মেয়ের মাকে। ভালোবাসা ভীষণ সুন্দর। নিজের ঘরে এসে হাঁপাতে লাগলো রাফা। এক দৌড়ে এসেছে। ইতিমধ্যে ফোনটাও নিজ উদ্যোগে বেজে কেটে গিয়েছে। আফসোসের শেষ নেই তার। মানুষটা কী ভাববে, মন খারাপ হয়ে যায়। এর মধ্যে আবার ফোনের বাতি জ্বলে ওঠে। এক মুহূর্ত সময় ব্যয় না করে সে ঝটপট ফোনটা রিসিভ করে কানে তুলে নেয়। আজ যে প্রত্যুষে আগে সালাম দেয়। রাফা মিষ্টি হেসে সালামের জবাব দিয়ে চুপ থাকে। অপর পাশ থেকে প্রত্যুষে নীরবতা ভেঙে বলে ওঠে, বউ। ভরকায় রাফা। থমকে গিয়ে দৃষ্টি ফেলে ফোনের ওপর। না, সে তো ঠিক নম্বরই ধরেছে তাহলে। কেঁপে ওঠে কণ্ঠ। বউ বলছে লোকটা, ইস, এতটা মধুর কেন শোনালো। আবার শুনতে ইচ্ছে করছে। আর একবার শোনার আশায় চুপ করে রইল রাফা। প্রত্যুষ যেন অপর পাশ থেকে বুঝতে পারল। তাকে বলতে বললেই সে আবার বউ ডাকবে। চুপ করে থেকে এই মেয়ের মনের খায়েশ মিটিয়ে নিচ্ছে, তা তো হতে দেয়া যায় না। তাই শয়তানি হেসে বলে উঠল, কে বলুন তো, কথা বলছেন না কেন? আমি একজন বিবাহিত ব্যাচেলার পুরুষ। রাত দুপুরে ফোন করে জ্বালাতে লজ্জা করে না? আমার বউ যে রাগী
আপনাকে মেরে গুম করে দিতেও দুবার ভাববে না। বিবাহিত মানুষ আবার ব্যাচেলার হয় কি করে? সে ফোন করেছে, এত বড় অপমান। পর মুহূর্তে মনে পড়ে প্রত্যুষ তারই কথা বলছে। নিজেও দুষ্টুমি করে বলে ওঠে, কামন মিস্টার হাওলাদার, আপনার বউ একটুও টের পাবে না, আসুন দুজনে প্রেম করি। হেসে ওঠে প্রত্যুষ, যোগ দেয় রাফাও। এভাবেই কিছু সময় পার করার পর হাসি মজা করে। হুট করে রাফা বলে ওঠে, আপনি এখনও আমাকে সরাসরি ভালোবাসি বলেননি মিস্টার প্রত্যুষ। প্রত্যুষের চোখ চকচক করে ওঠে। এই তো সুযোগ, মানুষ প্রেমিকাকে পটায়, সে বউ পটাবে। তুমি কি আমাকে প্রপোজ করতে বলছো? তো আমি কি আপনাকে নাচতে বলছি? চাপা রাগ নিয়ে বলে ওঠে রাফা। লোকটা বুঝেও ঢং করছে। হুট করে প্রত্যুষ বলে ওঠে, প্রপোজ তো আমি এখন করব না। তুমি সামাজিক নিয়মে সবাইকে জানিয়ে যেদিন আমার হবে সেদিনই বলবো। একদম মন গহীনের অনুভূতি সব ঢেলে দেব। তোমার উষ্ণতায় নিজেকে খুঁজে নিব। একটু নয়, অনেকটুকু ভালোবাসবো। একদম রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেব আমার শীতলতা। রাফার নিঃশ্বাস ভারী হয়ে আসে। প্রত্যুষের বলা প্রত্যেকটা কথা যেন বুকের ভেতর নতুন নতুন অনুভূতি সাজাতে ব্যস্ত। চোখ বন্ধ করে নীরবতা অনুভব করে। প্রিয়তমার লজ্জা দূর থেকেই বুঝতে পারে প্রত্যুষ। মুহূর্তেই তার বুকটা হু হু করে ওঠে। এখন যদি মেয়েটা তার বাহুডোরে থাকতো, খুব কি ক্ষতি হতো? ঘরের মধ্যেই বলে ওঠে, তোমাকে যে আমার বড্ড প্রয়োজন রাফা, একদম নিকটে প্রয়োজন। যতটুকু কাছে থাকলে তোমার নিঃশ্বাসের শব্দ আমি শ্রবণ করতে পারবো, ততটুকু কাছে প্রয়োজন। আমার প্রত্যেক সকাল শুরু হবে তোমায় জড়িয়ে, প্রত্যেকটা মুহূর্ত তোমায় ঘিরে থাকবে। একটু কাছে আসো না সুহৃদ, সুখের কুণ্ডলী হয়ে বুকের মধ্যে ঢুকে পড়ো, একটু কষ্ট হবে না আমার। রাফা চোখ মুখ শক্ত করে কথাগুলো শোনে। হৃদস্পন্দন যেন থমকে গেছে। লোকটা যে এভাবেও প্রেম নিবেদন করতে পারে জানা ছিল না। সম্পূর্ণ অন্যরকম প্রত্যুষকে চিনছে সে। প্রত্যুষের কথার তীর থেকে বাঁচার জন্য রাফা ব্যঙ্গ করে বলে ওঠে, প্রপোজ বলে করবেন না, তাহলে এগুলো কি? রাফার উদ্দেশ্য বুঝতে সময় লাগে না প্রত্যুষের। ঠোঁট কামড়ে হাসে সে। কিছুটা ভাবার মতো করে বলে ওঠে, আমি কোথায় প্রপোজ করলাম? সেদিন তো তোমাকে আমি এক তৃষ্ণার্তক প্রেমিক হয়ে আমার জীবনে আসার আহ্বান দিব। আজ তো আমি আমার বউকে কাছে পাওয়ার আকুলতা বোঝাচ্ছি। বউ আমার বুঝেও অবুঝপনা করে। রাফা চুপ হয়ে যায়। কাজ তো হলোই না, উল্টো লোকটা সব তার উপর ছেড়ে দিল। রাফার হঠাৎ প্রত্যুষের বলা সম্বোধন কথা মনে পড়ল। অস্পষ্ট স্বরে বলে উঠল, সুকৃত। অস্পষ্ট হলেও প্রত্যুষ বুঝে নেয়। নরম স্বরে বলে ওঠে, মুবাশশিরা অর্থ সুসংবাদবাহী, আর রাফা অর্থ সুখ। তুমি আমার জীবনে আসার পর থেকেই সুসংবাদবাহী হয়ে সুখের কুণ্ডলী নিয়ে এসেছ। মা ছেলের জীবনে হঠাৎ করেই সুখ ধরা দিল। হৃদয়ে নতুন সুখের আভাস পেলাম। 28 বছরের জীবনে সর্বপ্রথম কারো সুখে আটকে গেলাম। এরপর থেকে জীবন পাল্টে গেল। শুধু সুখ আর সুখ, চারিদিক সুখে ঘেরা। হৃদয়ের সুখ হয়ে ধরা দিলে যে সুহৃদ, আমার সুহৃদ। প্রকৃতির রূপ লাবণ্য নির্যাস পেতে হলে অন্তর্দৃষ্টির প্রয়োজন। দেখার চোখ থাকলে সবই সুন্দর লাগে। যে চোখ শহরের চাকচিক্যে হারিয়ে যায়, সে চোখ প্রকৃতির রূপ ধরতে পারে না। যেদিকে তাকাবে সেদিকেই শুধু জঙ্গল আবর্জনা মনে হবে। যে একবার মন থেকে প্রকৃতির দিকে প্রেমময় দৃষ্টি স্থাপন করেছে, প্রকৃতি তাকে অঢেল সৌন্দর্য উপহার দিয়েছে। কবিগুরু হয়তো এজন্যই লিখেছিলেন, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। যার দেখার চোখ নাই সে উপভোগ করবে কি করে? রাফার চোখ যে শহরের চাকচিক্যে হারায়নি, তাই তো ঘন জঙ্গলটাকে প্রকৃতির এক অপার মহিমা মনে হচ্ছে। মুগ্ধ এবং সন্ধানী চোখে এদিক ওদিক নজর ঘোরাচ্ছে সে। হাতে ক্যামেরা। আজ যে হুট করে ঠিক করা হলো দুপুরের দিকে পিকনিকে যাওয়া হবে। 1 ঘন্টা রাস্তা পেরিয়ে ঘন এক জঙ্গলের সামনে গাড়ি থামে। বিপজ্জনক কোনো প্রাণী না থাকলেও সবাই দল বেঁধে হাঁটছে। এত বড় ঘন জঙ্গল, বিপদ আসলেও আসতে পারে। রাফা নিজের বন্ধু মহলের সাথে তুষার মারিয়াকে নিয়ে ঘুরছে। তারা সবাই রাফাকে সাহায্য করার জন্যই সঙ্গ দিয়েছে। হাসি মজায় প্রায় 2 ঘন্টা কেটে গেছে। এর মধ্যে রাফা
মানসম্মত কোনো ক্যাপচারই নিতে পারেনি। খানিকটা মন খারাপ নিয়ে হাঁটছে সে। এমন সময় রিমার হালকা চিৎকারে থেমে যায় ওরা। ঝোপের পাশে কিছুটা জায়গায় খাদের মতো কিছুটা পানির অস্তিত্ব দেখা যাচ্ছে। দুজন সাপ ব্যাঙের মধ্যে যুদ্ধ চলছে বলতে গেলে। পুলকিত নয়নে ব্যাপারটা দেখে রাফা নিজের অ্যাঙ্গেল মতো কয়েকটা ক্যাপচার নিয়ে নেয়। প্রতিটা প্রাণী বেঁচে থাকা লড়াই, খাদ্য শৃঙ্খল। আজ যে সরাসরি দেখল সবাই। রাফা রিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ছবিটার সাথে খুব ভালো একটা ক্যাপশন দিতে পারবে। সবাই এবার দ্বিগুণ উৎসাহে এগিয়ে যায়। সতর্ক চোখে তাকিয়ে দেখে আশপাশ। আরেকটু সামনে এগিয়ে যেতেই বড় এক মৌচাক দেখতে পায় রাফা। মৌমাছিগুলো কিলবিল করছে। এটা ক্যাপচার করে নেয়। বন্য গাছের চূড়ায় এক কাঠ বিড়ালি চোখে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম। তাড়াতাড়ি আরও কিছু ক্যাপচার নিয়ে তারা ফিরে যাওয়ার পথ ধরে। আরেকটু সন্ধ্যা হলে অন্ধকার নামবে। রিস্ক নেওয়া ঠিক হবে না। বাসের কাছাকাছি যেতেই রাফার আরেকটি দৃশ্য চোখে পড়ে। বাসের ঠিক উপরেই রক্তিম সূর্যটা নিভু নিভু জ্বলছে। ক্যাপচার করে হেসে ওঠে। ছবি ওঠাতে ওঠাতে সবার পিছু পড়ে যায় সে। এদিকে তাড়া দিতে থাকে বাসে ওঠার। উপায় না পেয়ে দৌড় শুরু করে রাফা। হঠাৎ করে ইটের সাথে বেজে মুখ থুবড়ে পড়ে যায়। ব্যথা পেলেও গ্রাহ্য করে না। এরপর আড্ডা মজায় পার হয় সময়। দারুণ অ্যাডভেঞ্চার সাক্ষী হয়েছে আজ। সদস্য না হতে পারলেও তার আফসোস থাকবে না। ভার্সিটিতে ব্যাক করতে প্রায় 8টা বেজে যায়। অনেকের অভিভাবক আগে এসে উপস্থিত হয়েছে। এর মধ্যে সিনিয়ররা ঠিক করেছে আজকে রাতে কেউ ফিরে যাবে না, বরং নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করবে। প্রিন্সিপালের কাছে বলতে ভেবেচিন্তে রাজি হয়। তবে মেয়েদের দায়িত্ব সিনিয়রদের উপরেই ছেড়ে দেন তিনি। মেয়েদের সেফটি তাদেরকেই দিতে হবে। হৈ হৈ করে ওঠে সবাই। পুরো ক্যাম্পাসে লাইটিং সেট করা হয়। মুহূর্তের মধ্যেই পরিবেশ গমগম করে ওঠে। সিনিয়রদের কাজ দেখে বোঝা যাচ্ছে প্ল্যান তারা অনেক আগে থেকেই রেখেছিল। রাফারা একটা খালি ক্লাসে বসেছিল। পায়ে ব্যথা পেলেও সে চুপচাপ হজম করে নিচ্ছে। বন্ধু মহল দেখলে মন খারাপ করবে। আয়োজনটা তাদের বেশ ভালো লেগেছে। তুমুল আড্ডা চলছে। তাই রাফা সবাইকে বিচলিত করতে চাইল না। এর মধ্যে রাফার ফোন বেজে উঠতেই সবাই চুপ হয়ে যায়। প্রত্যুষ ফোন করেছে। রাফা একটু দূরে চলে যায়। ফোন ধরে কানে ধরতেই অপর পাশ থেকে বলে ওঠে, ভার্সিটির মাঠে আসো ফাস্ট। কিছুটা চমকায় রাফা। মানুষটা রেগে আসছে কেন? ওদেরকে ইশারা করেই বের হয়ে যায় ক্লাস থেকে। ওরাও পিছু নেয় রাফার। একা ছাড়া রিক্স। আস্তে আস্তে পা ফেলে এগিয়ে যায় করিডোর বেয়ে। ওই যে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপালের সাথে হেসে হেসে কথা বলছে। তাহলে তার সাথে রেগে কথা বলল কেন? সে কি কোনো ভুল করেছে? প্রিন্সিপালদের সামনে প্রত্যুষের কাছে যাবে কি যাবে না ভাবতেই কিছুটা দূরে দাঁড়ায়। প্রত্যুষ এক পলক রাফার দিকে তাকিয়ে চোখ নিচু করে নেয়। রাফা ভুরু কুঁচকে তাকায়। লোকটা তার পায়ের দিকে তাকিয়ে আছে। পায়ে তো ব্যথা পেয়েছে, তার জন্যই লোকটা রেগে আছে। রাফা দাঁড়িয়ে কাচুমুচু করতে থাকে। এর মধ্যেই গমগম কণ্ঠে প্রত্যুষ বলে ওঠে, কাম রাফা। আকস্মিক ডাকে কেঁপে ওঠে রাফা। দুরু দুরু বুকে এগিয়ে যায়। রাফা কাছে যেতেই প্রত্যুষ চোখ গরম করে তাকায় তার দিকে। রাফার দৃষ্টিতে অসহায়ত্ব ফুটে ওঠে। এই লোকটা কি সবার সামনে তাকে বকা দিবে? রাফার ভাবনা মতো প্রত্যুষ কিছুই করল না, বরং রাফার হাত ধরে টেনে গাড়ির দরজা খুলে ভেতরে বসিয়ে দিল। নিজের হাঁটু খানিকটা ভাঁজ করে রাফার পায়ের কাছে বসে। রাফাকে কিছু বলার সুযোগ না দিয়েই পাঞ্জাবির পকেট থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে। পানি দিয়ে পাটা পরিষ্কার করে ব্যান্ডেজটা লাগিয়ে দেয়। পুরো বিষয়টা অবাক চোখে অবলোকন করে সবাই। রাফা নিজের বিষয় এখনও কাটিয়ে উঠতে পারেনি। রাফার দিকে এক পলক তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমি কোনো অভিনেতা নয় বা সিনেমা করতে আসিনি যে বউ কষ্ট পাচ্ছে তা দেখে হিরোর মতো ফাঁকা ক্লাসে বা কোনো চিপায় বউয়ের সেবা করব। আমার কাছে সবার আগে আমার প্রিয়জনদের সেফটি, প্রিয়জনদের ভালো থাকা। অন্যদের ভালো থাকাকে দেখতে গিয়ে আমি নিজেকে পড়াতে পারি না। নিজে ভালো থাকলে তো অন্যের ভালো দেখব। সেজন্য মানুষ কি বলল, প্রেস কি নিউজ ছড়ালো, আই ডোন্ট কেয়ার। এরপর নিজেকে কষ্ট দেওয়ার দুঃসাহস দেখাবেন না মিসেস প্রত্যুষ। আপনার জন্য সেটা সুখকর হবে না। মুগ্ধ হয়ে কথাগুলো শ্রবণ করল রাফা। লোকটা কত দায়িত্বশীল। মনের মধ্যে প্রশান্তির হাওয়া বয়ে গেল।
প্রত্যুষ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। রাফা প্রত্যুষের থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। আশেপাশে যারা ছিল এখনও অবাক হয়ে তাকে দেখছে। পাত্তা দিল না রাফা। গাড়ি থেকে নামতে নিবে প্রত্যুষের লাল চোখ দেখেই থেমে গেল। লোকটা একটু বেশি রেগে আছে, আর রাগানো ঠিক হবে না, দেখা যাবে তাকেই ভুগতে হচ্ছে। হাত দিয়ে ইশারা করে বন্ধু মহলকে ডাকতেই পাংশুটে মুখে তারা কাছে আসলো। ভুরু কুঁচকে তাকালো রাফা। এমন মুখ কেন সবার? অবাক হয়ে বলল, কিরে এমন মুখ করে আসিস কেন? একটু আগেই তো সব ঠিক ছিল। তখন তো আর জানতাম না আপনি পা কেটে বসে থেকেও আমাদের জানাননি। রাফা এবার ব্যাপারটা বুঝল, মুচকি হাসল। এরকম বন্ধু কয়জনে পায়? কিছুক্ষণ এটা ওটা বলে মানিয়েও নিল। মুড ভালো হতে রিমা রাফাকে পিঞ্চ করে বলল, বাহ কত ভালোবাসা। সামান্য পা কাটতেই নিজের স্ট্যান্ডের পরোয়া না করেই চলে এসেছে। আই এম ইমপ্রেসড। আমাকে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে। এতে যদি তোর দেবরের একটু মায়া হয়। রিমার কথায় সবাই শব্দ করে হেসে দিল। প্রত্যুষ আর চোখে রাফার হাসিটা পর্যবেক্ষণ করছে। এখানে না আসলে খুব বড় কিছু মিস হয়ে যেত। ভাগ্যিস এসেছিল। ব্যস্ত ভঙ্গিমায় নিজের ফোনটা বের করে কিছু লিখতে শুরু করলো। এখন যেন কাজটা না করলেই নয়। এত সর্বনাশী হয় না মিসেস প্রত্যুষ। পুড়ছে বুক। তোমার ওই সর্বনাশা হাসিটা দেখে কেউ যে উলট পালট হয়ে যাচ্ছে সে কি তুমি জানো? একদম মিশিয়ে নিতে ইচ্ছে করছে। তবে এখন যে সময় হয়নি। তবে কেন জ্বালাচ্ছ সুহৃদ? বেঁচে থাকা বড্ড দায় হয়ে পড়ছে। নিঃশ্বাসটাও যে সুহৃদ সুহৃদ করতে থাকে। মেসেজটার দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে রাফা। দৃষ্টিতে খেলা করছে অদ্ভুত প্রশান্তি, একরাশ মুগ্ধতা, খানিকটা লজ্জা। তার যে চিৎকার করে বলতে ইচ্ছে করছে ভালোবাসি, সবাইকে জানিয়ে দিতে ইচ্ছে করছে শুভ্র পাঞ্জাবিতে আবৃত মানুষটা তার শুধু। এখন তো সম্ভব নয়, তাই মনের অনুভূতিটা মেসেজেই প্রকাশ করলো। যদিও মিসেস প্রত্যুষের কাউকে পাগল করার কোনো ইন্টেনশনেই একটু আগে ছিল না, তবে এখন সে চাইছে তার হাসিতে একান্তই তার লোকটা ঘায়েল হোক, সকল বাধা অতিক্রম করে তার কাছে ছুটে আসুক, একটু জড়িয়ে নিক নিজের সাথে, উষ্ণতায় ভরিয়ে দিক। পবিত্র 3 কবুল বলে আপনার নিঃশ্বাস আমার নামে লিখে নিয়েছি। আপনি মানুষটাই যে সম্পূর্ণ আমার। ভুবন ভোলানো হাসি দিয়ে রাফার দিকে তাকায় প্রত্যুষ। তাকে অবলোকন করে চলছে রাফা। স্পষ্ট টের পাচ্ছে দৃষ্টিতে লুকিয়ে আছে কাছে পাওয়ার আকুলতা। প্রত্যুষ সবার অগোচরে চোখ মেরে ফিক করে হেসে দেয়। রাফা এমন ভেবাচাকা খেয়ে যায় যে তার মুখে হাত চলে আসে। এ আর আগের প্রত্যুষ নেই। প্রেমে পড়ে এ লোক একদম পাল্টে গেছে। প্রিন্সিপাল কিছু দরকারে ভেতরে গিয়েছিল, এসে প্রত্যুষকে ভেতরে যাওয়ার অনুরোধ করলেন। প্রত্যুষ পড়ল বিপাকে। রাফাকে একা ছাড়ার মন সায় দিচ্ছে না, আবার নাও করতে পারছে না। কিন্তু এরকম দোটানা তো তার ব্যক্তিত্বের সাথে যায় না। কিছুটা সময় নিয়ে মাথা নেড়ে সায় দিয়ে বলে উঠল, ভেতরে বসবো না, তবে খাবারের আয়োজন হাত লাগাতে পারি। আপনি যান, আমি আসছি। প্রিন্সিপালও আর কিছু বলল না, হেসে আগেই চলে গেল প্রফেসরদের নিয়ে। প্রত্যুষ গার্ডদের ইশারা করতে গাড়িতে উঠে বসল। এগিয়ে এসে আদেশের সুরে বলে উঠল, ভেতরে বসো তোমরা চুপচাপ। প্রত্যুষের কথায় কেউ বিরক্ত করল না। ভেতরে উঠে বসতে গাড়ি চলতে শুরু করলো। ব্যাপারটা কেউ না বুঝলেও প্রশ্ন করল না। প্রশ্ন করলে অন্যদিকে চলে যেতে পারে। গাড়ি গিয়ে থামলো রান্নার জায়গায়। প্রায় সবাই এখানে গোল গোল করে বসে আছে। অনেক ছেলেরাই গান তালে তালে নাচ করছে। হঠাৎ এত ভেতরে গাড়ি আসতেই সবাই আড্ডা ভুলে গাড়ির উপরে দৃষ্টি ফেলল। কেউই নামলো না, শুধু গার্ডনার নেমে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। তার কিছু সময় পর প্রত্যুষ এসে উপস্থিত হলো। তুষার কাজ ফেলে দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরল। তবে অভি এগিয়ে আসলো না। তার সব কিছুই বিষাক্ত লাগে। পরিবারের প্রতি বড্ড উদাসীন হয়ে পড়েছে সে। প্রত্যুষ অভির দিকে তাকালেও অভি সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো। প্রত্যুষ আর মাথা ঘামালো না। প্রত্যুষকে দেখে বন্ধু মহল নেমে দাঁড়ালো। রাফার সাথে শুধু রয়ে গেল মারিয়া। অভির দৃষ্টির থেকে বাঁচার জন্য হয়তো এই পথ অবলম্বন। ভার্সিটিতে যারা রাজনীতির সাথে যুক্ত সবে ব্যস্ত হয়ে পড়ল প্রত্যুষকে নিয়ে। প্রত্যুষও নিজের গম্ভীরতা বজায় রেখে কথা বলতে লাগলো। আর রাফা, সে তো গাড়িতে বসে ড্যাব ড্যাব করে দেখছে তার হালাল প্রেম পুরুষকে। এ দেখার জন্য শেষ নেই। প্রত্যুষ নিজেও হাতে হাত কাজ করছে।
পাঞ্জাবির হাতা গুটিয়ে মাস্ক খুলে সমান তালে কাজ করে যাচ্ছে। সবাই এতে বেশ খুশিও হয়েছে। এমন কাজে যে মিসেস প্রত্যুষের হৃদয়ে তার জন্য সম্মানটা দ্বিগুণ হয়ে যাবে, মিস্টার প্রত্যুষ কি বুঝতে পেরেছিল? রাফা পরিবেশ পরিস্থিতির তোয়াক্কা না করে একভাবে নিজের মানুষটিকে দেখে যাচ্ছে। মনের মধ্যে নিষিদ্ধ এক ইচ্ছে জেঁকে বসেছে। মানুষটিকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। চোখ ফিরিয়ে নিল রাফা। আনমনি কিছু ভেবে হেসে উঠল। নিজের ভাবনাতে সে এতটাই ব্যস্ত ছিল যে পাশে বসা মেয়েটি যে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে সে টেরই পায়নি। ফুপানোর শব্দে চমকে ওঠে রাফা। মারিয়ার কান্নারত মুখশ্রী দেখে একপাশে জড়িয়ে ধরে। কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, যখন সে দেখতেই পাচ্ছে জলে ভরা নয়নযুগল কিছুটা দূরে অবস্থান করা পুরুষের ওপর নিবদ্ধ। রাফা নিজের বুকেও চিনচিনে ব্যথা অনুভব করে। ভালোবাসা না পেলে বুঝি এতটাই কষ্ট হয়। ভাগ্যিস উপরওয়ালা তার কপালে এমন কিছু রাখেনি, না হলে শক্ত মনের মেয়েটাও হয়তো নিঃশেষ হয়ে যেত। মারিয়ার কান্না থেমে আসে। অগোছালো দৃষ্টিতে রাফার দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। এখানে আর এক মুহূর্ত থাকলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। ভালোবাসার মানুষটিকে না পাওয়ার যন্ত্রণা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। উল্টো দিকে হাঁটা ধরে মারিয়া। পায়ের জন্য পিছু নিতে চেয়েও পারে না। মালা কোদের বলতে ওরা পিছু নেয়। মারিয়া হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে আসে। আর কাছে না সে, থম মেরে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশেকার অস্তিত্ব টের পেতে খানিকটা ভয় পেয়ে যায় সে। ফট করে চোখ খুলে অভিকে দেখেই সরে বসে নিজের জায়গা থেকে। ছলছল করে ওঠে অভির চোখ। প্রতিনিয়ত নিজের ব্যক্তিত্ব হারিয়ে সে এই মেয়েটার পিছু ঘুরছে, একটু ভালোবাসা ভিক্ষা চাইছে, অথচ এই নির্দয় রমণী তাকে বারবার খালি হাতে ফিরিয়ে দিচ্ছে। যখনই এক বুক ভালোবাসা নিয়ে সে মেয়েটির কাছে এসেছে, তখনই এক বুক হাহাকার না পর কষ্টটা এই মেয়েটাই তাকে ফিরিয়ে দিয়েছে। সবচেয়ে বড় অসহায় হয়তো সেই। অসহায় কণ্ঠে বলে ওঠে, স্যাসরা, আমার সাথে এই নামটা খুব ভালো যায়। কি করবো বলো, আমি যে পারি না। এই জন্যে হয়তো স্যার হুমায়ুন আহমেদ বলেছেন, কাউকে প্রচণ্ড ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এ ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। নিজেকে কতটা তুচ্ছ করে তোমার সামনে তুলে ধরেছি। বারবার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতে থাকি। অসহনীয় ব্যথাটা সহ্য করতে পারি না। 6টা বছর বুকের ভেতর তোমার জন্য যে ভালোবাসা রেখেছি, সেই ভালোবাসা আমাকে এক বুক হাহাকার করে দিচ্ছে। আর কত, আমি যে ভেঙে পড়েছি মারু। এতটা নির্দয় কেন তুমি? একটু ভালোবাসলে খুব ক্ষতি হবে। একবার হাতটা বাড়িয়ে দেখ না। শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্ত করে আগলে রাখবো। তুমি যে লড়াই করার আগেই সরে এসেছ, একটু ভরসা করে দেখোই না, সবাইকে মানিয়ে নেব। চলে যাও অভি, অনেক দূরে কোথাও চলে যা। তোর মুখটাও যেন আমাকে দেখতে না হয়। নিজের কথার পৃষ্ঠে মারিয়ার এমন কথা আশা করেনি অভি। হয়তো ভেবেছিল বকা দিবে, তবে মুখ না দেখার জন্য দূরে চলে যেতে বলবে ভাবেনি। সব রকম ব্যর্থ হয়েছে, আর কত, এবার একটু সুরাহা হওয়া উচিত। তাই হোক, আমি না হয় ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকি। কোনো সময় যেন মনে হয় না খুব বড় ভুল করেছিলে তুমি। জলে ভেজা নয়ন নিয়ে ভার্সিটি ছেড়ে বেরিয়ে যায় অভি। মারিয়া তাকিয়ে থাকে যতদূর পর্যন্ত ছায়া দেখা যায়। বুক ফেটে যাচ্ছে তার, কান্নারা যেন উপসে পড়ছে। কিছু পরিস্থিতি যে তার সহায় নেই। না পেরে সবার অগোচরে বাম হাত কামড়াতে থাকে। কামড়ের দাগ স্পষ্টভাবে ফুটে উঠছে হাতে। হাতটা কেমন লাল হয়ে গেছে, তবুও সে থামছে না। এমন সময় কেউ হাত টেনে সরিয়ে দেয়। নিজের বুকের মধ্যে মারিয়ার মাথাটা চেপে ধরে। মারিয়া বুঝতে পারে মানুষটা তার ভাই। তুষারের চোখের পাতাও কাঁপছে। কান্না আটকানোর চেষ্টায় ঠোঁট কামড়ে ধরে আছে। বোনের কষ্ট কোনো ভাই সহ্য করতে পারে না। একসাথে দুনিয়ায় যে এসেছে। ভাইয়ের সান্নিধ্য পেয়ে মারিয়া নিঃশব্দে কাঁদতে থাকে। সময় চলে যায় নিজ গতিতে। মারিয়া স্বাভাবিক করে নেয় নিজেকে। যথেষ্ট বড় হয়েছে, এভাবে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ করার মানেই হয় না। তুষার আর বোনকে কিছুই বলে না। তাদের ড্রাইভার আগেই চলে এসেছিল। মারিয়াকে গাড়িতে উঠিয়ে দেয়। প্রত্যুষের সামনে পড়লে অনেক কিছু বুঝে ফেলবে, এমন কিছু হোক সে চাইছে না। মারিয়া চলে যেতেই রাফা খুঁড়িয়ে খুঁড়িয়ে তুষারের কাছে আসে। মন টিকছিল না সেখানে। প্রত্যুষ কাজে ব্যস্ত থাকায় দরজা আটকে পাশের দরজা দিয়ে বের হয়েছে সে। রাফাকে দেখে তুষার হালকা হাসার চেষ্টা করে, তবে মন না হাসলেও মুখ হাসবে কি করে। নরম সুরে বলে, রাফা কিছু বলবে?
আমি সবটাই জানতে চাই ভাইয়া। এত ভালোবাসার পরেও শুধুমাত্র বিয়ে ঠিক বলে মেনে নিচ্ছে না, এটা ভাবা বোকামি। কেন এমন দূরে সরিয়ে রাখছ? তুষার অবাক হয়ে তাকায় রাফার দিকে। মেয়েটা জানলো কি করে? রাফার সাথে বন্ধু মহলও যোগ দেয়। তুষার এক পলক মালাকের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। কি আশ্চর্য, মেয়েটার চোখে পানি কেন? মালাক তাকিয়ে আছে তুষারের দিকে। তার কেন পুড়ছে সে জানে না, কিন্তু মানুষটার কন্দন্নতর চোখ তার সহ্য হচ্ছে না। চিনচিনে ব্যথাটা যেন বেরিয়ে চলছে। তবে সেও কি প্রেমে পড়ল? আমি কিছু বলতে পারবো না ভাবি, আই অ্যাম সরি। হনহনিয়ে চলে যায় তুষার। রাফা বিরক্তিতে চোখ ছোট ছোট করে তুষার যাওয়ার পথে তাকিয়ে থাকে। রাগ হচ্ছে তার। এরা সবগুলো ভাই বোনের মাথায় সমস্যা আছে। একজন 6 বছর ধরে পাগল, আরেকজন 5 বছর ধরে পাগল, আরেকজন এখন পাগল হলো, আর তার জামাইয়ের কথা না হয় নাই বলা হলো। সেই পাগলদের রাজা বিড়বিড় করে হাঁটতে থাকে। এই পাটার উপরেও রাগ হচ্ছে।